ওরা আপুকে জিজ্ঞেস করছে আপু তোমাকে বিয়ে করতে রাজি কিনা। কি? সুমন চেঁচিয়ে উঠল। পাশ থেকে ইহান ফল খাওয়া থামিয়ে হা করে ইফাজের দিকে তাকালো। রাজনের রীতিমতো থুতনি ঝুলে গেছে। ধ্রুব নিজেও চূড়ান্ত হতভম্ব। ও নিজের হতভাগ ভাবটুকু কাটিয়ে ওঠার চেষ্টা করে ঢোক গিলে শিওর হতে আবারও বলল, শিওর তুমি এটাই শুনেছো? ইফাজ প্রচন্ড আত্মবিশ্বাস নিয়ে বলল, হ্যাঁ তো, আপু অবাক হয়েছে। ধ্রুব অনুভব করছে ওর হাত কাঁপছে, গলাও কাঁপছে। ধ্রুব কম্পিত গলায় বলল, তোমার আপু কি বলেছে উত্তরে? ইফাজ এক শ্বাসে জবাব দিল, রাজি আপু। পাশ থেকে বাকি তিনজন চেঁচিয়ে বলে উল্লাসে মেতে উঠল। ইহান এসে ঝাঁপিয়ে পড়েছে ধ্রুবের গায়ে। বাকিরাও একে একে ধ্রুবের গায়ের উপর পড়ে উল্লাস করছে। ধ্রুবর শরীর স্তব্ধ হয়ে গেছে রীতিমতো। ও ঢোক গিলে চোখ বুজে পরপর হেলে পড়লো সোফাতেই। ওর চোখ দুটো বুজে শ্বাস অস্থির, অশান্ত। সোফার হাতল চেপে রাখা হাত রীতিমতো কাঁপছে। ইহান ওর কেঁপে কেঁপে ওঠা হাত চেপে ধরলো খুশিতে। ধ্রুব চোখ খুলে টলমলে চোখে তাকালো ইহানের দিকে। ইহান খুশিতে যেন নাচছে। ও ধ্রুবর হাত ধরে হেসে বলল, সারা ডং করস কেন এখন? বিয়ে করছিস, ট্রিট চাই আমাদের, জনে 10,000। ধ্রুবর বুক এখন কাঁপছে। ও তাকিয়ে রইল শুধু। বিশ্বাস হচ্ছে না ওর। ধ্রুবর অ্যাডামস অ্যাপেল বারবার উঠছে নামছে। ওর বুকের হৃদস্পন্দন স্বাভাবিক না, চূড়ান্ত বেগে ছুটছে। ধ্রুব সোফার হাতল আঙুলের নখে খামচে ধরলো পর মুহূর্তে। সৌরভ এসে বসলেন ধ্রুবের পাশে। ধ্রুব তখন সোফায় বসে মুখে 2 হাত চেপে চুপচাপ বসে রয়েছে, চোখ দুটো চূড়ান্ত শীতল। সৌরভ এসে সোজা ধ্রুবের সামনে দাঁড়িয়ে গম্ভীর গলায় বললেন, রেডি হও, কাজে আসছে। ধ্রুব মাথা তুলে তাকালো। পাশ থেকে ইহান বলল, এক্ষুনি বিয়ে? কেমনে কি? তোফাজ্জল জানতে পেরেছেন শহরে অদিতির কোনো প্রেমের সম্পর্ক আছে। তাই ও দ্রুত অদিতির বিয়েটা দিয়ে দিতে চাইছে। আজ বিয়ে করে ওরা এখানেই থাকবে। আগামীকাল আমরা অদিতিকে বাড়ি নিয়ে যাব। 1 সপ্তাহ পর আমাদের পক্ষ থেকে রিসিপশন করা হবে। ধ্রুব শুধু এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ওর মুখে একটা শব্দও কেন যেন এখন আর আসছে না। ওর হাত পা এখনো অস্বাভাবিক কাঁপছে, নিজেকে স্থিরই করতে পারছে না। ইহান অবাক হয়ে জিজ্ঞেস করলো, আঙ্কেল, আপনি ওনাকে রাজি করালেন কিভাবে? এটা তো অসম্ভব ছিল। সৌরভ রহস্য করে হাসলেন। ধ্রুবের দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে বললেন, অবশ্যই জানবে একদিন, সময় আসুক, ততদিন সবুর করো। আর বন্ধুকেও সবুর করতে বলো। আধা ঘন্টার মাথাতেই সেদিন কাজে আসলো। ধ্রুবকে শেরওয়ানি গ্রামের বাজার থেকেই কিনে দেওয়া হয়েছে। অদিতির জন্য আসার পথে তৃণা তখন কি মনে করে ধ্রুবের মায়ের বিয়ের বেনারসি শাড়িটা এনেছিল। হয়তোবা মনে করেছিলেন ধ্রুবর যা জেদ আর ওর বাবা সৌরভ ছেলের প্রতি যতটা অন্ধ, তাতে এই বিয়ে কেউ হওয়া থেকে আজ কেউই আটকাতে পারবে না সম্ভবত। আসার পথে এই বেনারসি আনার জন্য যখন ধ্রুবর থেকে ওর মায়ের আলমারি চাবি চেয়েছিল, ধ্রুব সরাসরি মানা করেছে। পরে অবশ্য নিজে চাবি দিয়ে আলমারি খুলে নিজেই বেনারসি খুঁজে বের করে নিজেই ইস্ত্রি করেছে। তারপর প্যাকেট করে নিজে গাড়িতে নিয়েছে। একদিকে ভালো হয়েছে, বেনারসি আনায় কাজে লাগছে। ধ্রুব ধবধবে সাদা রঙের সোনালী কারুকাজ করা শেরওয়ানি গায়ে সোফায় বসে আছে। ওর মুখ ভয়ঙ্কর গম্ভীর, চোখ দুটো লাল রক্তিম। ইহান সব কাজ সামলে ধ্রুবর পাশে বসলো। সেই তখন থেকে ধ্রুবকে এতটা নীরব শান্ত দেখে ও কিছুটা চিন্তিত হয়ে গেল। ধ্রুবর কাঁধে হাত রাখলো। এই ধ্রুব, ঠিক আছিস তুই? ধ্রুব উত্তর দিল না। ইহান আবার ডাকলো, আয় ধ্রুব। ধ্রুব টলমলে চোখে পাশ ফিরে ইহানের দিকে তাকালো। ইহান ব্রু কুচকে চেয়ে আছে ধ্রুবর দিকে। অনেকক্ষণ পর ধ্রুব এবার মুখ খুললো। কম্পিত কণ্ঠে স্রেফ বলল, বিয়েটা কি সত্যি হচ্ছে ইহান? ইহান ভাবাচাকা খেয়ে গেল। ধ্রুবর দিকে চেয়ে অবিশ্বাস নিয়ে বলল, ভাই, তুই ভাবির বাপের দেওয়া বিয়ের শেরওয়ানি পরে আসছিস? কাজে ওই ঘরে তোর বিয়ের কাবিন নামে রেডি করছে, বাস্তবে ফির ভাই। ধ্রুব জবাবে কিছু বলল না। ওর চোখ অন্যরকম হয়ে গেছে আজ। চেনাই যাচ্ছে না ধ্রুবকে। ধ্রুব চুপ হয়ে গেল, আর কথাই বাড়ালো না। ইহান মাথা নিচু করে দেখে ধ্রুবর হাত কাঁপছে। ইহান অবাক হয়ে চেয়ে রইল ধ্রুবের মুখের দিকে। ভালোবাসা ধ্রুবকে কবে এতটা দুর্বল করে ফেললো? এই ধ্রুবের সঙ্গে 6 মাস আগের ধ্রুবের সঙ্গে কোনো মিল নেই, বিন্দু পরিমাণ মিলও নেই। অদিতির হাতে ওই বখাটে ধ্রুব আরো 4 মাস আগেই খুন হয়ে গেছে। অদিতি নিজের রুমে, কাজী অদিতির রুমে আগে নেওয়া হলো। অদিতি ধ্রুবর মায়ের লাল বেনারসি পরে বসে আছে বিছানায়। মুখে সামান্য সাজ, জুয়েলারি বলতে চিকন গলার হার আর হাতে তৃণার পরিয়ে দেওয়া আংটি।
ঠিক এই মুহূর্তে অদিতির কি মনে হচ্ছে সেটা স্বয়ং অদিতি নিজেও জানে না। ওর চোখ মুখে এখনো বিস্ময়। ও বারবার হাত দিয়ে নিজের শাড়ি ছুঁয়ে দেখছে, আংটি ছুঁয়ে দেখছে। এসব এসব সত্যি ধ্রুবর নামে পড়েছে ও? ওই বকাটে ধ্রুব ইয়ামিনের নামে? ধ্রুব অদিতির ওই পাগলাটে প্রেমিকের নামে আজ অদিতি কবুল বলবে? এটা সত্যি বাস্তব তো? অদিতির ভীষণ মাথা ঘোরাচ্ছে এই মুহূর্তে। শরীরটা হেলে পড়তে চাইছে যেন। বহু কষ্টে নিজেকে ধরে রেখেছে ঘর ভর্তি মানুষের সামনে। ফাহিমা একটা প্লেটে খেজুর এনে রাখলেন টেবিলে। ট্রিনা বাথরুমে গেছে। সেই সুযোগে ফাহিমা অদিতির কাছে এগিয়ে মাথায় শাড়ির আঁচল ভালো করে টেনে ফিস করে বললেন, শহরে যে ছেলের সঙ্গে তোর সম্পর্ক ছিল, ওই ছেলেটা কিন্তু তোর খবরও নেয়নি। এই যে তোর বিয়ে হচ্ছে, ভালোবাসলে এই কথা সে কোনো না কোনোভাবেই জানতে পারত। ওই ছেলে খবর নিল একবারও? শোন অদিতি, ধ্রুব ভালো ছেলে, ওদের পরিবার বড়, তুই সুখে থাকবি। ধ্রুবকে যদি কষ্ট দেওয়ার চিন্তাও করে থাকিস, আগেই বলে রাখছি, এসব উল্টাপাল্টা চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেল এখনই। ছেলে ভালো, মন দিয়ে সংসার করবি। আমি যেন আমার মেয়ের নামে তার শ্বশুরবাড়ি থেকে বদনাম না শুনতে পাই। তোর বাপ জীবিত আছে এখনো, বন্ধুর সামনে তার ইজ্জত খাইস না, দোহাই তোর। অদিতি শুধু শুনে গেল। ফাহিমা মেয়ের মাথায় আরো ভালো করে আঁচল তুলে দিলেন, কোমরের কাছে শাড়ি ঠিক করে দিলেন। অদিতির মুখ ইচ্ছে হলো বলতে, মা, ওই শহরের ছেলেটাই ধ্রুব। মা, তোমার বলা দেখা ভালো ছেলেটাই ধ্রুব। আমি যাকে ভালোবাসি, যাকে বলার জন্য তোমরা আমাকে জোর করে বিয়ে দিয়ে দিচ্ছ। কত বোকা তোমরা মা। ধ্রুব ইয়ামিনকে তোমরা চিনোইনি। সে এসেছে মা, আমাকে বিয়ে করার জন্য সে এসেছে। ধ্রুব আমার ব্যাপারে কোনোদিন দায়িত্বহীন ছিল না। তোমার অদিতি ভুলে কাউকে নিজের জীবনে বাছাই করেনি মা। ও সবার বলা হলো না অদিতির। ফাহিমা বেরিয়ে যেতেই তোফাজ্জল ডাকলেন ওনাকে। ফাহিমা এগিয়ে গেলেন। তোফাজ্জল বললেন, কাজী অদিতির রুমে যাবে, তুমি গিয়ে বসো ওখানে। মেয়েকে বুঝিও, অতিরিক্ত কান্নাকাটি যেন না করে। কাজী গ্রামের লোক, কি না কি ভেবে বসে থাকবে। ফাহিমা মাথা নাড়লেন। তারপর আবার যেভাবে এসেছিলেন ওভাবেই ফিরে গেলেন মেয়ের ঘরে। ট্রিনা তখন অদিতির পাশে বসে আছেন। অদিতি মাথাটা নামিয়ে রেখেছে। ট্রিনা তখন অদিতির কানে ফিস করে বললেন, তোমার বরের এত বুদ্ধি, লাভ ম্যারেজকে কি করে অ্যারেঞ্জ ম্যারেজ বানিয়ে দিল। তোমরাও পারো বটে। বলে শব্দ করে হেসে উঠল টিনা। ফাহিমার কানে ওদের হাসির আওয়াজ গেল। ফাহিমা ঘরে ঢুকে মেয়ের পাশে বসলেন। কি নিয়ে হাসছেন ভাবি? টিনা নিজেকে সামলে অদিতির দিকে চেয়ে মজা নিয়ে জবাব দিল, এই তো বোঝাচ্ছি আপনার মেয়েকে, সংসার করবে যার সাথে সে কিন্তু এক পিস। ফাহিমা সেটা শুনে গদগদ ভঙ্গিতে শুরু করলেন নিজের মেয়ের গুণগান। অদিতি এমনিতেও অনেক বুঝতার মেয়ে ভাবি, রান্না পারে, ঘরের গোছগাছ করে রাখে ছোটবেলা থেকেই। আপনারা একটু সাহায্য করলে সংসার চালানোও শিখে যাবে, বুদ্ধি আছে ওর। ট্রিনা এসব কথা শুনে সঙ্গে সঙ্গে ফাহিমাকে থামিয়ে দিয়ে হেসে বললেন, ও ঘরে অদিতি কাজ করতে যাবে না, ওর বরের সংসার করতে যাবে আপনার মেয়ে। বরকে খুশি রাখতে পারলেই ওর কাজ শেষ। এটা শুনে ফাহিমা মলিন হেসে মেয়ের দিকে তাকালেন। চোখের চাহনিতেই শাসালেন, পুরনো প্রেমিক তোর সংসারে আসলে তোর খবর আছে। অদিতি হতাশ শ্বাস ছাড়লো। ঠিক তখন তোফাজ্জল কাজী নিয়ে ঘরে ঢুকলেন। কাজী অদিতির সামনে বসতেই বুকের কাঁপুনি এবার যেন দ্বিগুণ বেড়ে গেল ওর। অদিতি আঙুলের নখ দিয়ে বিছানার চাদর খামচা ধরে চোখ বুঝলো। কাজী অদিতির সামনে বসে সূরা পড়ছেন। আল্লাহর কালাম অদিতির কানে যাচ্ছে। শুনেছে আল্লাহর কালাম পড়েই নাকি একজন বিয়ের মাধ্যমে অপরজনের সঙ্গে সারা জীবনের জন্য জুড়ে যায়। অদিতিও তাহলে কালাম পড়েই ধীরে ধীরে জুড়ে যাচ্ছে ধ্রুবের সঙ্গে। অদিতির চোখ টলমল করে উঠল। ও ঢোক গিলে বিছানার চাদর খাঁচা ধরতেই ট্রিনা ওর অস্থিরতা বুঝতে পেরে হাত চেপে ধরলেন। অদিতির হাত কাঁপছিল। ট্রিনা অদিতির পিঠে হাত বুলিয়ে দিতে লাগলেন। ধীরে ধীরে ও শান্ত হয়ে এলো। কাজী এবার জিজ্ঞেস করলেন, 10 লক্ষ টাকার মোহরানা ধার্য করেছে সৌরভ ইয়ামিনের একমাত্র পুত্র ধূপ ইয়ামিনের সঙ্গে তোফাজ্জল হায়াতের কন্যা অদিতি হায়াতের বিবাহ ধার্য করা হয়েছে। কন্যা রাজি থাকলে বলুন কবুল। অদিতির পুরো গা যেন কেঁপে উঠল। অদিতি মনে হচ্ছে ওর হৃৎপিণ্ড বাইরে আসবে বুক চিরে, এতটাই জোরে লাফাচ্ছে সেটা। মুখ থেকে শব্দই বের হচ্ছে না আর। হাত কাঁপছে। ট্রিনা ওর কাঁপতে থাকা হাতটা চেপে ধরে। অদিতি চোখের জল ছেড়ে দিল। ফাহিমা বড্ড নরম গলায় বললেন, কবুল বলো মা। অদিতি দুবার জোরে জোরে শ্বাস নিল। তারপর নিচু গলায় ধীরে ধীরে কবুল বলল।
কাজী সশব্দে বললেন, আলহামদুলিল্লাহ। সাইন করতে বলা হয়েছে অদিতিকে। অদিতি কলম হাতে বসে আছে। চোখের সামনে ভাসছে কাবিননামায় লেখা ধ্রুব ইয়ামিন অদিতি হায়াত নামটা। ঢোক গিলে তাকালো আবার অদিতি। চোখ থেকে কাবিননামার উপরে এক ফোঁটা জল পড়লো। অদিতি ধীর হাতে নিজের নামটা স্বাক্ষর করে দিল বধূর জায়গায়। তোফাজ্জল এতক্ষণে যেন স্বস্তির শ্বাস ফেললেন। কাজী চলে গেলেন ধ্রুবের কাছে। কাজী যেতেই অদিতি ফুপিয়ে কেঁদে উঠল। ফাহিমা দুহাতে অস্থির অদিতিকে আগলে নিলেন। অদিতি মায়ের বুকে মুখ গুজে কেঁদে যায় ফুপিয়ে। এখন থেকে ওর স্বামী ধ্রুব। ধ্রুবকে নিয়ে আর কোনো সংশয় নেই অদিতির। আর কেউ অদিতিকে কলঙ্কিনী বলবে না। আর কেউ অদিতি ধ্রুবের সম্পর্কে আঙুল তুলবে না। অদিতি ধ্রুবকে নিয়ে খোলা রাস্তায় হাঁটলে কেউ বাঁকা চোখে দেখবে না। খুশিতে মরতে ইচ্ছে করছে ওর। ধ্রুবও কবুল বলেছে। ও কবুল বলার সাথে সাথেই ইহান ঝাঁপিয়ে ধরলো ধ্রুবকে। ধ্রুব নিষ্প্রাণ হয়ে তাকিয়ে আছে নিজেদের কাবিননামার দিকে, যেখানে বড় বড় অক্ষরে লেখা ধ্রুবর পাশে অদিতির নামটুকু। কাজী সাইন করার জন্য কাবিননামা ধ্রুবের হাতে দিলেন। ধ্রুব হাতে কলম, ওর নামের পাশে অদিতির নামের স্বাক্ষর। ধ্রুব কম্পিত হাতে সেই স্বাক্ষরটুকু ছুঁয়ে দেখে। বুকটা এত বেপরোয়া গতিতে ছুটছে কেন? ধ্রুব কলম টেনে খসখসে আওয়াজ স্বাক্ষর করে দিল অদিতির নামের পাশের জায়গায়। রাতে মেহমানদের খাবারের সময়টুকুতে অদিতির শোবার ঘরটায় বাসর সাজানো হয়েছে। অদিতিকে তখন অন্য রুমে পাঠিয়ে দেওয়া হয়েছে। ট্রিনা অদিতিকে হালকা সাজিয়ে দিলেন। চোখে কাজল, ঠোঁটে হালকা রেড লিপস্টিক, ব্যাস এইটুকুই। গলায় চিকন চেন রয়ে গেছে, বেনারসিও এখনো গায়ে। ট্রিনা সাজানো শেষে অদিতির কাঁধে থুতনি রেখে ওকে জড়িয়ে ধরে আয়নায় ওর দিকে তাকায়। হেসে মজা করে বলে, ধ্রুব কিন্তু সাজগোজ তেমন একটা পছন্দ করে না, মানে ভারী মেকআপ আর কি। ওর বাবাও তেমন, কিন্তু আমি মেকআপ করি নিজের মর্জিতে। ওই ক্ষেত্রে সৌরভের মতো আমার বেলায় খাটে না। তবে আশা করি তুমি আমার মতো নও। ধ্রুব যা বলে আমার কাছে মনে হয় তুমি সেটাই মানো, রাইট? অদিতি লজ্জায় মাথাটা নামিয়ে নিল। ট্রিনা হেসে সরে গেল। একটা চেয়ার টেনে বসে অদিতির দিকে চেয়ে বলল, আমিও সৎমা হলেও ধ্রুবর ব্যাপারে আমি অনেক কিছু জানি। সবটাই ওর বাবার জন্যে। সেই জ্ঞান থেকে বলি। ধ্রুব বাসর ঘরে ঢোকার জন্য অস্থির হয়ে আছে, খবর নিয়ে এলাম আমি। অদিতির বুক কেঁপে উঠল মুহূর্তেই। আজ ওরা একসঙ্গে, এক ঘরে, এক পেটে শোবে। ধ্রুব এমনিতেও যা অসভ্য, আজ কিভাবে সামলাবে নিজেকে? অদিতির সেসব ভেবে গলা শুকিয়ে যাচ্ছে। ও পুনরায় আয়নায় নিজের দিকে তাকালো। সারা অঙ্গে বেনারসিটা অলংকার যেন স্পষ্ট বলে দিচ্ছে, আমি অদিতি হায়াত, দ্য ওয়াইফ অফ ধ্রুব ইয়ামিন। ধ্রুবকে মেহমানদারি করে খাওয়ানো হচ্ছে। বাড়ির নতুন জামাইয়ের মেহমানদারির কোনো কমতি রাখেননি তোফাজ্জল। মেয়ের বিয়েতে সবটুকু জান যেন হাজির তার। ওদিকে খাবার টেবিলে বসে সৌরভ আর তোফাজ্জলের গল্পই যেন শেষ হচ্ছে না আজ। সৌরভ বলে যাচ্ছেন কিছুদিন আগের কেসের অদ্যপান্ত। কেমন করে বিরোধী দলের এক চক্রান্তে ফেসে গেছিলেন সৌরভ। তোফাজ্জল শুনে যাচ্ছে নীরব শ্রোতার মতো করে সবটুকু কথা। সৌরভের কথার মধ্যেই বারবার আর চোখে তোফাজ্জল ধ্রুবের দিকে তাকাচ্ছেন। সৌরভ যা বলেছে আজ, তাতে তোফাজ্জল এক প্রকার বাধ্য হয়েছেন পাত্রপক্ষকে কল করে মানা করে ধ্রুবের সঙ্গে বিয়েটা দিতে। ধ্রুব ইয়ামিন কথাবার্তায় কেমন গম্ভীর কাঠখড়টা, লম্বায় ওনার মেয়ের থেকে অনেক উঁচুই। তোফাজ্জল ভাবেন কতটা চতুর হলে সৌরভ এমন একটা ফোন দিয়ে আনতে পারে। ধ্রুব যেদিন জানবে হয়তোবা বাবার উপর খুশি না হয়ে উল্টো রাগই দেখাবে। ওসব কথা থাক, আজ বিয়েটা তো হয়েছেই, বাপ ছেলে শান্তি থাকুক এবার। ওদিকে ওদের গল্পের কারণে ধ্রুব ওর বন্ধুরা বড়ই বিরক্ত। কানের পোকা অব্দি এরা নাড়িয়ে দিচ্ছে। ওদিকে বাসর ঘরে ঢোকার জন্য ধ্রুবর প্রাণ যায় যায় অবস্থা। এখন অব্দি বউ সাজে অদিতিকে দেখা হয়নি। শক্ত করে ওই মেয়েটাকে জড়িয়ে ধরার জন্য হাত নিষ্পিস করছে রীতিমতো। ধ্রুব দ্রুত খাবার খাওয়া শেষ করছে। বড় বড় লোকমা তুলছে পোলাওয়ের। ইহান পাশেই বসা ছিল। আর চোখে সেটা দেখে ও কিছুটা ঝুঁকে ধ্রুবের কানের কাছে এসে ফিসফিসিয়ে বলল, ভাই আসতে, নির্লজ্জের মতো কাজ করিস না। তোর শ্বশুর বারবার তোর দিকেই কিন্তু দেখাচ্ছেন। ওনার মেয়ে হয় ভাই তোর বউটা। ধ্রুব সেটা শুনে খাওয়া থামিয়ে আর চোখে তোফাজ্জলের দিকে তাকালো। তোফাজ্জল ওর দিকেই চেয়ে আছে। ধ্রুব তাকাতেই উনি চোখ সরিয়ে নিলেন। ধ্রুব এটা দেখে মুহূর্তেই অতিমাত্রায় ভদ্র হয়ে গেল। আস্তে করে ভদ্র ছেলেটির ন্যায় আস্তে করে বিরিয়ানি মাখতে লাগলো হাতে। যেন এ তল্লাটে তোফাজ্জল হায়াতের জামাতার মতো কোনো ভদ্র ছেলে খুঁজে পাওয়া যাবে কিনা সন্দেহ। অতঃপর 1000 বছর অপেক্ষার শেষে বাসর রাতে ধ্রুব যখন নিয়ম শেষে রুমে ঢোকে, অদিতি তখন লজ্জায় অস্বস্তিতে মূর্ছা যাবার পথে গুটিসুটি মেরে পালঙের উপর বসে আছে। ধ্রুব রুমে ঢুকে সিটকিনি তুলে দিতেই অদিতি আর চোখে তাকালো।
যুব সাদা রঙের শেরওয়ানি পরেছে আজ। শেরওয়ানির হাতাটাও আজ ফোল্ড করে কোনোই অব্দি তুলে রাখা। বুকের উপরে দুটো বোতাম রুমে ঢুকেই খুলে দিয়েছে যুব। ওভাবেই কি অসম্ভব হ্যান্ডসাম লাগছে ওকে। অদিতি নির্লজ্জের মতো তাকিয়েই রইল। যুব সিটকেনি আটকে ওভাবেই দরজায় হেলান দিয়ে কোমর বাঁকিয়ে দাঁড়িয়ে গেল। এক দৃষ্টিতে তাকিয়ে রইল ফুলে সজ্জিত বিছানায় বসে থাকা তার বধূ অদিতির দিকে। অদিতি ওই দৃষ্টিতে কুকড়ে গেল যেন। বহু লজ্জা সংকোচ ঠেলে ধীর পায়ে উঠে দাঁড়ালো বিছানা থেকে সালাম করবে বলে, কিন্তু ও উঠে দাঁড়াতে যুব এক দৌড়ে এসে আচমকা অদিতিকে জড়িয়ে ধরলো। রীতিমতো চমকে উঠলো অদিতি। আচমকা টাল সামলাতে না পেরে দুপা পিছিয়েও গেল। বিছানার উপর পড়তে পড়তে গিয়ে বাঁচলো। যুব অদিতির ঘাড়ে ছোট চুমু খেয়ে অনেকটা শক্ত করে মেয়েটার পিঠ চেপে নিজের সঙ্গে মিশিয়ে নিল। অতটা শক্ত বাঁধনে অদিতির কষ্ট হলো, ব্যথাও হলো। তবুও ও দুহাতে আগলে নিল নিজের অতি আকাঙ্ক্ষিত স্বামীটিকে। দুহাতে ধ্রুবর পিঠ জড়িয়ে ধরতেই কাঁধে জলের অনুভব পেল। ধ্রুব কাঁদছে, অদিতি জমে গেল যেন। ও অস্ফুটে বলার চেষ্টা করলো, ধ্রুব আপনি কাঁদছেন? বলে শেষ করার আগে ধ্রুব আবারও আগের চেয়ে আরো শক্ত করে অদিতির পিঠ চেপে ধরে মিশিয়ে নিল নিজের বুকের ভেতর, যেন মেয়েটাকে পিষে ফেলতে চাইছে নিজের মধ্যে। অদিতি আহ বলে গঙিয়ে উঠল। ধ্রুব এখন নিজের মধ্যে নেই। বহু সাধনার পরে সে অদিতিকে পেয়েছে। নিজের বুকের মধ্যে বয়ে চলা ঝড় কিছুতেই আজ শান্ত হচ্ছে না। অদিতিকে পেয়েছেও, এখন অদিতিকে হারিয়ে ফেলার ভয় আর তার থাকবে না। কেউ অদিতিকে ধ্রুবের থেকে কেড়ে নিতে পারবে না। ব্রেকআপের ভয় পেতে হবে না ধ্রুবর প্রতিনিয়ত। অদিতি ওর, শুধু এবং শুধুমাত্রই ধ্রুব ইয়ামিনের। এই খুশি, এই আনন্দ কাকে বোঝাবে ধ্রুব? কাকে বলবে যে ধ্রুবের বুকের ভিতরে কি বইছে, কোন আনন্দে ছটপট করছে ওর হৃদয়? ধ্রুব অদিতির ঘাড়ে চুমু খেয়ে বুঝিয়ে দিল ওই বেপরোয়া ছটপটে অনুভূতিটুকু। লজ্জায় শিহরণে চোখ বুঝে ঘাড় সংকুচিত করে ফেললো অদিতি। ধ্রুব অনেকক্ষণ পর সরে গেল। ওর চোখ দুটো ভয়াবহ লাল হয়ে আছে, যেন অনেক কেঁদে এসেছে। অদিতি তাকিয়ে রইল ধ্রুবর মুখ পানে। ধ্রুব চোখ ডলছে অন্যদিকে চেয়ে, দেখাতে চাইছে না অদিতিকে নিজের কান্না। অদিতি শুধু চেয়েই রইল, কিছু বলার ভাষা নেই ওর। ধ্রুব তাকালো। অদিতির সরল মুখটার দিকে চেয়ে কম্পিত গলায় স্রেফ বলল, ফ্রম নাও উই আর ম্যারিড, রাইট? অদিতি শুধু মাথা হেলালো। ধ্রুবর পাগলামি দেখতে লাগলো নিঃশব্দে। ধ্রুব হাসার চেষ্টা করলো। ওর চোখ তখনও টলমলে। ধ্রুবর খসখসে কপাল, ওর ঝাঁকড়া চুল আজ হঠাৎ করেই বড্ড টানছিল অদিতিকে। অদিতি বহুকালের ইচ্ছে ধ্রুবের কপালে চুমু খাওয়ার। যখনই ধ্রুব ওর সামনে হেলমেট খুলতো, ওর ঝাঁকড়া চুল এলোমেলো হয়ে ছড়িয়ে পড়তো কপালে। ওই সময়টা অদিতির ইচ্ছে হতো চুমু খেতে ওই কপালে। তারপর যখন ধ্রুব হাসার সময় ওর সামনে কপালের এক পাশ চুল কাটতে থাকে, অদিতি তখনও ইচ্ছে হতো গাল চেপে ওই ছেলেটার কপালে ঠোঁট বসাক। এতদিন অদিতি নিজেকে আটকেছে, আজও কি আটকানো লাগবে নিজেকে? লজ্জায় কি এই জীবনে ধ্রুবকে বলা হবে? ধ্রুব আমাকে কি আপনার কপালে একটা চুমু খেতে দিবেন? শুধু একটা চুমু। মিসেস ধ্রুব ইয়ামিনের সে কথা মুখ ফুটে বলাও লাগলো না। হয়তো মিস্টার ধ্রুব ইয়ামিন সেটা বুঝলেন। ধ্রুব অদিতির দিকে ঝুঁকে এসে নিজের কপাল এগিয়ে দিল। স্বাভাবিক গলায় বলল, ওয়ানা কিস মি, এ ফরহেড কিস? অদিতি তাকিয়েই রইল ঢোক গিলে। লজ্জায় এগোচ্ছে না, মাথাটা নামিয়ে নিল ও। ধ্রুব তারা দেখিয়ে আবার বলল, বি ফাস্ট, কিসিং হারাম নয় আমাদের জন্য, সো কিস মি মিসেস ধ্রুব। অদিতি তাকালো মাথা তুলে। ধ্রুব চোখ বুজে নিচু হয়ে মুখ বাড়িয়ে রেখেছে ওর দিকে। অদিতির লজ্জায় হাসি আসছে, তবুও নিজের লজ্জাগুলোকে এক পাশে করে মুখ বাড়িয়ে আলতো করে চুমু খেলো ধ্রুবের কপালে। ধ্রুব আবেশে চোখ বুজে ফেললো। ওর এত শান্তি লাগছে কেন? অদিতির নিজ থেকে করাই প্রায় প্রথম চুমু, তাই বোধহয় ওর দুটুকুতে ধ্রুব ইয়ামিনের পোষালো না। ধ্রুব হাত বাড়িয়ে অদিতির কোমর চেপে ওকে নিজের দিকে আরো টেনে আনলো। শ্বাস আটকে এলো এতেই ওর বধুর। ধ্রুব সেসবে তোয়াক্কা করলো না, বরং চোখ বুজে কণ্ঠে প্রবল ঘোর নিয়ে বলল, ফিল আসেনি, প্লিজ মোর ডিপলি। অদিতির কোমরে দুই হাত রাখা ধ্রুবর, ওর দিকে নিচু হয়ে বাড়িয়ে রাখা ধ্রুবর মুখ। অদিতির এবার কি হলো? নিজের লজ্জাগুলোকে গলা টিপে মেরে দু হাতে ধ্রুবের রুক্ষ খোঁচা খসখসে গাল চেপে ধরলো। তারপর মুখ বাড়িয়ে ঠোঁট রীতিমতো দাবিয়ে দিল ধ্রুবের কপালে। ধ্রুব বড় করে একটা শ্বাস টেনে নিয়ে চোখ বুজে নিল। বাহিরে ঝড়ো বাতাস জানালা ডিঙিয়ে ঘরের ভেতরটাই বইছে। বৈরী এই আবহাওয়া অদিতি হঠাৎ ধ্রুবকে এত কাছে পেয়ে নিজের উপর নিয়ন্ত্রণ হারালো।
কপাল থেকে ঠোঁট সরিয়ে দুহাতে ধ্রুবর মুখ শক্ত করে চেপে ধরে ধ্রুবের সঙ্গে মিশে গেল। ধ্রুব তাকিয়ে রইল অদিতির দিকে। অদিতি আজই তাকানোতে লজ্জা পেল না, বরং মুখে গিয়ে পাগলের মতো চুমু খেলো ওর পুরো মুখ জোড়ে, নাকে, দু গালে, কানের লতিতে, তারপর ঠোঁটের কিনারায় এসে থেমে দু হাতে ধ্রুবের গাল চেপে ধরে রাখা অবস্থায় ডুকরে কেঁদে ফেললো অদিতি। ধ্রুব এতক্ষণ চোখ দুটো বুঝে অদিতির নিজে থেকে করা চুমুগুলো উপভোগ করছিল। এমন সময়ে অদিতির কান্নার শব্দে ও ভরকে গেল। অদিতি ধ্রুবর কপালে কপাল ঠেকিয়ে কেঁদেই যাচ্ছে। ধ্রুব দু হাতে ওকে বুকের ভিতর আগলে নিল।